আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি খালেদ হোসেন। ৪৬তম বিসিএস প্রিলিকে সামনে রেখে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি ৪৬ বিসিএস প্রিলির আগের 3 দিন, শেষ 3 দিন আমাদের করণীয় কী হবে সে বিষয়ে আমি একটা ভিডিও বানাবো বা আমি একটা কিছুটা পরামর্শ দিব। সেই কথার আলোকে আমার আজকের ভিডিওটা মূলত তৈরি করা। সো আপনারা আমার যারা অডিয়েন্স আছেন বা এতদিন যারা আমাকে ফলো করছেন, আমার ক্লাসগুলো দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, শেষ 3 দিন আগামী শুক্রবারে যেহেতু আপনাদের ৪৬তম প্রিলি পরীক্ষা, সেই শেষ 3 দিন মানে বৃহস্পতিবার, বুধবার এবং মঙ্গলবার, এই 3টা দিনে আপনার কাজ কি হবে, করণীয় কি, সেই জিনিসগুলোর আলোকে আমার আজকের এই ভিডিওটা তৈরি করা। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে এই 3 দিন কাজে লাগাবেন। আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ এই ভিডিওটা যদি আপনি পুরোপুরি দেখেন, বুঝেন এবং সেই ভিডিওটা দেখার পর এই জিনিসগুলো যদি কাজে লাগান, আপনি আগে যা পড়েছেন শিখেছেন, এই জিনিসগুলা যদি কাজে লাগান, আপনি যদি এই মুহূর্তে আপনি পরীক্ষা দিলে 100 নাম্বার পান, তাহলে এই ভিডিওটা দেখার পর আপনার মিনিমাম আরও 10 থেকে 15টা নাম্বার যোগ হবে ইনশাল্লাহ, যদি জিনিসগুলো ফলো করেন। তাহলে আপনি যা পড়েছেন, রিভিশন দিয়েছেন, সব কিছু বাদ দিয়ে শেষ 3 দিন আপনি আমার এই জিনিসগুলা, এই পরামর্শগুলো শুনবেন, ইনশাল্লাহ পরীক্ষার হলে আপনি কিছুটা হলে বেনিফিটেড হবেন। সো আমরা আর কথা না বাড়িয়ে আমার এই ভিডিওটা, শেষ 3 দিন কী করণীয় আমাদের একজন ক্যান্ডিডেট হিসেবে, তাদের উদ্দেশ্যে আমার এই ক্লাসটা তৈরি করা। আপনাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি, যারা প্রিপারেশন মোটামুটি নিয়েছেন, 70% 80% নিয়েছেন, তাদের জন্য আমার এই ভিডিও। কেউ যদি 5% 10% প্রিপারেশন নিয়ে থাকেন, তাদের জন্য এই ভিডিও নয়। সো আপনাদের যাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা, তারা হচ্ছে কি ওই স্টুডেন্টগুলা বা ওই ক্যান্ডিডেটগুলা যারা পড়াশোনা করেছেন, কাটমার্কের কাছাকাছি চলে গিয়েছেন, কিছুটার জন্য কাটমার্ক থাকতে পারে, নাও থাকতে পারে, বা ডাউন হয়ে যেতে পারে, অথবা উঠতে পারে, অথবা একটুর জন্য আপনার কনফিউশন হচ্ছেন কি করবেন, বা কিছুটা 5-10 নাম্বার একটু ল্যাকিংস আছে বলে মনে হচ্ছে, তাদের উদ্দেশ্য এই ভিডিওটা খুব বেশি ইফেক্টিভ হবে। আর যারা মোটামুটি 120 অলরেডি পাচ্ছেন মডেল টেস্টগুলোতে, তাদের উদ্দেশ্য 100% 5-10 নাম্বার 20 নাম্বার যদি এই জায়গা থেকে যোগ হয়, তাহলে আপনি 100% প্রিলিতে টিকে আসতে পারবেন। সো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাই। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, পরীক্ষার হলে করণীয় কি, পরীক্ষার দিন কি করবেন, কিভাবে দাগাবেন, কয়টা দাগাবেন, কি করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমি এই লাস্ট 2-3 দিনে আরেকটা ভিডিও ইনশাল্লাহ উপস্থাপন করার চেষ্টা করব। সরাসরি আমরা ক্লাসের ভিডিওতে যাই। আমি হেডলাইন দিয়েছি 46তম বিসিএস প্রিলিমিনারি শেষ 3 দিনে কি করবেন আপনি। আমি এখানে কয়েকটা বিষয় লিখেছি। জাস্ট আপনি যা শিখেছেন, আপনার যদি কোনো রিভিশন পড়া আগে থেকে বা কোনো রিভিশন বাকি থেকে থাকে, বা যা করেছেন মনে হচ্ছে আরও আপনার অনেক বিশাল রিভিশন পড়া থেকে গেছে, প্লিজ আপনি অ্যাভয়েড করবেন, এই পড়া অ্যাভয়েড করবেন। যা পড়েছেন, যা শিখেছেন, অনেক পড়েছেন, এগুলো বাদ দেন। শেষ 3 দিন আপনি এই কাজটা করে যাবেন, এই কাজটা করবেন। আমি একটু আলোচনা করি, তাইলে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে। প্রথমত এখানে যে বিষয়টা বলছি, বাংলা ব্যাকরণ বইয়ের নতুন এবং পুরাতন বই, শেষ 3 দিনে আপনি একবার হলেও বাংলা ব্যাকরণের নতুন এবং পুরাতন, বিশেষ করে পুরাতন বইটা একবার হলেও আপনি রিভিশন দিয়ে যাবেন। আপনি আগে পড়েছেন, আমি জানি, ভালোভাবে পড়েছেন, ভালোভাবে জানেন, কি করেছেন আমি জানি না, বা পরশুদিন আপনি রিভিশন দিয়েন, তাও আপনি যাই করেন না কেন, এই শেষ 3 দিনের মধ্যে একবার হলেও আপনি বাংলা ব্যাকরণ নতুন এবং পুরাতন বইটা রিভিশন দিয়ে যাবেন। এটা হচ্ছে আমার প্রথম পরামর্শ থাকবে। এবং এই রিভিশনটা আপনি এরকমও দিতে পারেন যে ভাগ করে, মানে 3 দিন, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ভাগ করে ধরেন বাংলা ব্যাকরণ 120 পৃষ্ঠা আছে, আপনি প্রথম দিন 50 পৃষ্ঠা বললেন, পরের দিন 50 পৃষ্ঠা বললেন, পরের দিন 20 পৃষ্ঠা, এরকম করে ভাগ করে পড়তে পারেন। অথবা আপনি চাইলে যে একসাথে পুরাটা বই একদিনে শেষ করবেন, এটা করতে পারেন, তবে ভাগ করে পড়াটাই বেটার হবে বলে মনে করছি আর কি। এটা ভাগ করে পড়বেন 3 ভাগে। ইংরেজি সাহিত্য, শরীফ স্যারের একটা বই আছে, আপনারা ইতিমধ্যেই যারা পড়াশোনা করছেন, জানছেন, বিসিএসের অরিজিনাল ক্যান্ডিডেট, তাদের উদ্দেশ্যে বলছি, শরীফ স্যারের বই সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন, বা যারা যেখান থেকে যে বই থেকে আপনারা রিভিশন দিয়েছেন বা পড়েছেন ইংলিশ লিটারেচার, সেই বইটা অবশ্যই রিভিশন দিবেন। তবে শরীফ স্যারের বইটার কথা আমি বলবো যে, শরীফ স্যারের বইয়ে যে টোটাল যে ইংলিশ সাহিত্যটা আছে, ইংরেজি সাহিত্য, সেই ইংরেজি সাহিত্যটা আপনারা রিভিশন দিবেন। আপনি যা পড়েছেন পুরো বইটা একবার রিভিশন দেবেন এবং ইয়ার কোয়েশ্চেনগুলো রিভিশন দিবেন। শেষ 3 দিনের এই কাজটা করবেন। ধরুন এইটাও বাংলা সাহিত্য ব্যাকরণটা ভাগ করলেন শরীফ স্যারের, অর্থাৎ শেষ 3 দিনের প্রথম দিন হচ্ছে কি
কিছু বাংলা ব্যাকরণ পড়লেন, কিছু ইংরেজি সাহিত্য পড়লেন, এরকম ভাগ করে পড়তে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে কি বাংলা সাহিত্য। আপনি এতদিন যেহেতু বিশেষ প্রিলির পড়া শিখছেন, প্রিপারেশন নিচ্ছেন, সেই হিসাবে বাংলা সাহিত্যেও আপনি এতদিন অলরেডি পড়ে ফেলেছেন, শিখে ফেলেছেন, অনেক কিছু জেনেছেন। কিন্তু বাংলা সাহিত্যে নিয়ে যে কাজটা আপনি করতে যাবেন শেষ 3 দিনে, বিশেষ করে শেষ 3 দিনের কথা আমি বলবো যে বাংলা সাহিত্যের পড়াটা আপনি একেবারে শুক্রবারের আগের দিন বৃহস্পতিবারে পড়তে বলবো। আমি এভাবেই পড়েছিলাম আর কি। বৃহস্পতিবার দিন আপনি বাংলা সাহিত্যের মডেল টেস্টের বইয়ের শুধু সাহিত্য অংশ পড়ে যাবেন। যে কোনো একটা মডেল টেস্ট ধরেন, অ্যাসিউরেন্স আছে, প্রফেসর সিরিজের আছে, বা কনফিডেন্সের মডেল টেস্টের বই আছে, বা অদিতির মডেল টেস্টের বই আছে। যে কোনো মডেল টেস্টের বইয়ের ওখানে 20টা বা 25টা বা 30টা মডেল টেস্ট আছে। ওই রকম একটা বইয়ের শুধু বাংলা সাহিত্যের যে 20 নাম্বার, এই বাংলা সাহিত্যের 20 নাম্বারের 30টা প্রশ্ন আপনি জাস্ট পড়বেন। ধরেন বাংলা সাহিত্যের আদিকবিকে, হ্যাঁ, প্রাচীন যুগের আদিকবিকে লুইপা, তারপর মধ্যযুগের এই যে প্রশ্ন এরকম, হ্যাঁ, বাংলা সাহিত্যের কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণ। আপনি প্রশ্ন করবেন, 4টা অপশনের মধ্যে অ্যান্সার পারলে এটা অ্যান্সার করবেন, যেটা পারবেন না সেটা একটু ওই যে আপনার মডেল টেস্টের যে বই আছে, হ্যাঁ, মডেল টেস্টের যেই অ্যান্সার শিট আছে, সে অ্যান্সার শিটের বই থেকে আপনি কি করবেন, একটা অ্যান্সারটা দেখবেন। তাহলে বাংলা সাহিত্যের বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি। যে কোনো মডেল টেস্টের বইয়ে, যে কোনো মডেল টেস্টে সেটা 20টা মডেল টেস্ট থাকতে পারে, 25টা মডেল টেস্ট থাকতে পারে, 30টা মডেল টেস্ট থাকতে পারে, সর্বোচ্চ 30টা পড়েন, এর বাইরে বেশি পড়েন। সর্বোচ্চ 30টা মডেল টেস্টের শুধু বাংলা সাহিত্যের যে পার্ট আছে সেই পার্টটা পরীক্ষার আগের দিন সকাল থেকে দুপুর বা বিকাল অবধি এই অংশটা পড়ার চেষ্টা করবেন। অথবা একটু ভেঙে পড়লেও পড়তে পারেন, ভেঙে পড়লেও আপনি পড়তে পারেন, সমস্যা। এই 3 দিনে পড়বেন, অর্থাৎ এই বাংলা ব্যাকরণ, ইংলিশ লিটারেচার, বাংলা সাহিত্য, এই 3টা জিনিস যাতে এই 3 দিনের মধ্যে আপনি ভালোভাবে আরেকবার রিভিশন দিতে পারেন, এই কাজটা করবেন। হ্যাঁ, বাংলা সাহিত্য পড়ার সময় যেটা মডেল টেস্ট থেকে পড়তেছেন, যেটা পারতেছেন না সেটা ধরেন বেশিরভাগ আপনি প্রশ্ন পারবেন, যেটা বাংলা সাহিত্যের প্রাচীন কবিকে, হ্যাঁ, মধ্যযুগের শেষ কবিকে, মঙ্গল কাব্যের কবি ননকে, এরকম যে প্রশ্নগুলো যেন কবি যেটা পারতেছেন সেটা এরকম রাইট চিহ্ন দিয়ে যাবেন, যেটা পারতেছেন না সেটা একটু অ্যান্সার শিটে দেখবেন, দেখে এটা পরে শেষ করবে। এরকম 30টা, যদি 30টা নাও পারেন মিনিমাম আপনি 20টা প্রশ্ন আপনি পড়ে যাবেন। তাহলে এই অংশটা গেল, 3টা বইয়ের বিষয় গেল। এবার 4 নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে কি জব সলিউশন নোট খাতা। এই 3 দিনে যদি আমি আগের অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে আপনাদের যদি কোনো জব সলিউশন পড়েছেন বা জব সলিউশন বা এই টাইপের যেগুলো পড়েছেন, যেখানে বাংলা আছে, ইংরেজি আছে, গণিত আছে, বিজ্ঞান আছে, বাংলাদেশ, আন্তর্জাতিক ভূগোল, সবগুলা বিষয়ের অ্যাভারেজ পড়াগুলো ওই নোট খাতায় লিখেছেন। অ্যাভারেজ যদি এরকম নোট খাতা কোনো জব সলিউশনের খাতা থাকে, অন অ্যাভারেজ সবগুলো বিষয় আপনি লিখেছেন এক কথায় প্রশ্নের, এই নোট খাতাটা যে সবগুলো রিভিশন, এই খাতাটা আপনি কি করবেন, প্র্যাকটিস মানে রিভিশন দিবেন এই 3 দিনে। যদি আপনি জব সলিউশনের নোট খাতা না বানান তাহলে আপনি বিসিএস ইয়ার কোয়েশ্চেনগুলো অন্তত এই 3 দিনে একবার রিভিশন দিয়ে যাবেন, কারণ বিসিএস ইয়ার কোয়েশ্চেনগুলো আপনার জন্য অনেকটা ইজি, কারণ এতদিন আপনি পড়াশোনা করেছেন। এগুলো আপনি 3-4 ঘন্টা টানলে অনেকগুলা 4-5 বছরের ইয়ার কোয়েশ্চেন টানা শেষ হয়ে যাবে। এই বিসিএস ইয়ার কোয়েশ্চেন পড়বেন শুধু হচ্ছে কি 35 বিসিএস থেকে 44 বিসিএস পর্যন্ত 200 নম্বরের যেগুলো আছে এই জিনিসগুলো পড়বেন। এই হচ্ছে কি কথা। আমি এখানে একটা আপনাদেরকে নোট দিয়েছি, আপনারা, আমি মুখে বলছি না, আপনারা এটা করবেন যাতে আমারও ইউটিউবটা কিছুটা হলো যাতে রিচ হয়, এনরিচ হয়। এখন আমি ইউটিউবের কি বিষয় বলি, আমার ইউটিউব চ্যানেলে প্রায় 137টা ভিডিও আছে। এই 137টা ভিডিও যদি আপনি প্রত্যেকটা ভিডিও দেখেন, প্রত্যেকটা ভিডিও থেকে যদি আপনি 1 নাম্বার করে পান, 137 নম্বর আপনি পাবেন। কিন্তু এখন তো এই সময় নাই যে আপনি 137টা ভিডিও দেখবেন, বা আপনারা অনেকে দেখেছেন বা কিছু ভিডিও দেখেছেন, কিছু ভালো লেগেছে, কিছু খারাপ লেগেছে, বা কিছু পছন্দ হয়েছে, কিছু পছন্দ হয় নাই, সবগুলো রেডিও। কিন্তু যেই ভিডিওগুলো আপনি অবশ্যই দেখে পরীক্ষার হলে যাবেন, আমার অডিয়েন্স হিসাবে আমি আপনাদের পরামর্শক হিসাবে শুধু আপনাদের কাছে এটাই বলবো, অনুরোধ করবো বিনীতভাবে, সেটা হচ্ছে কি এই আমার ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো অবশ্যই দেখে পরীক্ষার হলে যাবেন। এই কাজগুলো করার পাশাপাশি ধরেন আপনি শুয়ে যাচ্ছেন, ওই সময় একটা ক্লাস দেখে ফেললেন, আপনি বা আরেকটা কাজ করতেছেন,
বা মানে ফ্রি টাইমে আর কি, অবসর টাইমে যখন আপনি রেস্ট নিচ্ছেন ওই টাইমগুলোতে আপনি কী করেন, বা আপনি নাস্তা করতেছেন, চা খাচ্ছেন, ওই টাইমে এই ভিডিওগুলো দেখবেন। প্রথমত হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টর, ওই যে মুক্তিযুদ্ধের সেক্টর, সেক্টর না, সরি আমার একটা ভুল হয়েছে, মুক্তিযুদ্ধের সেক্টর না, মুক্তিযুদ্ধের 7 জন বীরশ্রেষ্ঠর চ্যাপ্টারটা, 7 জন বীরশ্রেষ্ঠের যে টেকনিক, 7 জন বীরশ্রেষ্ঠের যে বীরশ্রেষ্ঠের যে ক্লাসটা আছে, ওই ক্লাসটা আমার চ্যানেলের একেবারে উপরের লিঙ্কে দেওয়া আছে। তারপরও এখানে যতগুলো ক্লাস আছে সবগুলা ক্লাস আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন আমি দিয়ে দিব, আপনারা ওখান থেকে এই ক্লাসগুলো দেখে নিতে পারেন। তাহলে চ্যানেলের যে ক্লাসগুলো অবশ্যই দেখে যাবেন। মুক্তিযুদ্ধের 7 জন বীরশ্রেষ্ঠের যে শিকার যে টেকনিক, বীরশ্রেষ্ঠের জন্ম, মৃত্যু, শহীদ হয়েছিল কোথায়, কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিল, এই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও ক্লাস দিয়েছিলাম। ওই ক্লাসে প্রায় 2,20,000 30,000 মতো ভিউজ হয়েছে, এবং ওখান থেকে প্রতি বছর একটা না একটা প্রশ্ন কমন আসে। আর SDGs এর 17টি লক্ষ্য মনে রাখার একটা টেকনিক, মনে রাখার 17টা লক্ষ্য মনে রাখার একটা টেকনিক আছে, সে টেকনিকের ক্লাস আছে, সেই ক্লাসটা অবশ্যই দেখে যাবেন, কারণ ওই 17টা লক্ষ্য থেকে যে কোনো একটা লক্ষ্য মুখস্থ আসতে পারে। 3 নম্বর হচ্ছে কি সংবিধান 1 থেকে 47। আমি এবং তানিয়া তাসকিন তানি যে প্রশাসন ক্যাডারে 28 তারিখে যোগদান করবে, আমার ভাগ্নি, আমি এবং তানিয়া তাসকিন তানি মিলে দুইজনে একটা সংবিধানের ক্লাস নিয়েছিলাম। সংবিধান কীভাবে মুখস্থ রাখতে হয়, 1 থেকে 47 ধারাগুলো আমরা কীভাবে কোন টেকনিকে মুখস্থ রাখবো, অনুচ্ছেদগুলো, এই সংবিধানের ক্লাসটা একটু দেখবেন। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এটা হচ্ছে ভূগোলের ক্লাস। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, যে ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, এই জায়গা থেকে অবশ্যই প্রশ্ন হবে। এই ক্লাসটা একটু দেখবেন। ধ্বনি পরিবর্তনের ধ্বনি বর্ণ, আমি বাংলা ব্যাকরণের 2টা ক্লাস নিয়েছিলাম, একটা হচ্ছে ধ্বনীয় বর্ণ, একটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। আপনি ধ্বনীয় বর্ণ না দেখলেও ধ্বনি পরিবর্তনের ক্লাসটা অবশ্যই দেখবেন, কারণ ধ্বনি পরিবর্তনের ওই ক্লাস থেকে অবশ্যই প্রশ্ন আসবে ইনশাল্লাহ, দেখেন। তারপর হচ্ছে কি 1947 থেকে 71 একটা সালভিত্তিক একটা ক্লাস দিয়েছিলাম, যে মুক্তিযুদ্ধের যে 1947 থেকে 71 ডেট, শুধু ডেট এবং ইতিহাসগুলা, এরকম করে একটা ক্লাস দিয়েছিলাম অনেক আগের, সেই ক্লাসটা দেখবেন। তারপর হচ্ছে ইংরেজি সাহিত্যের উপর আমি 4টা ক্লাস দিয়েছিলাম। ইংরেজি সাহিত্যের উপর আমি 4টা ক্লাস দিয়েছিলাম। ওই 4টা ক্লাসগুলো একটু দেখে যাবেন, এগুলো একবার দেখবেন, এগুলো মুখস্থ হয়ে যাবে, জাস্ট একবার দেখবেন, এগুলো এই সবগুলো ক্লাস জাস্ট একবার দেখবেন, মুখস্থ হোক না হোক কিছু করার দরকার, আপনি জাস্ট একবার মেমোরাইজ করবেন। সো আপনাদের উদ্দেশ্যে, আপনাদের এই লাস্ট 2, 4, 5, 10 দিনে আমি চেষ্টা করেছি আপনাদেরকে উজ্জীবিত রাখার, আপনাদেরকে একটু গাইডলাইন দেওয়ার। মাঝখানে দিয়ে অনেকগুলো ক্লাস বা ভিডিও দেওয়া হয়নি, এটার জন্য আমি দুঃখিত। কিন্তু শেষ সময় এসে 46তম BCS প্রিলি পাস করার জন্য এই জিনিসগুলো আপনি যদি কাছাকাছি থাকেন, প্রিলি পাস করার কাছাকাছি থাকেন, ইনশাল্লাহ এই লাস্ট 3-4 দিনে যেই কাজগুলো বলেছি এবং এই জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করেন, আপনি অবশ্যই প্রিলিতে পাস করে আসবেন। কেন বলতেছি, আপনি ধরেন এখন 90 পাচ্ছেন বা 95 পাচ্ছেন, এতটুকু আপনার হয়েছে অনেক কষ্ট করে, কিন্তু আপনি লাস্ট 3 দিন কিন্তু আপনার ট্রাম কাট হতে পারে। লাস্ট 3 দিন আপনি যা করবেন সেই জিনিসগুলো যদি পরীক্ষায় উপস্থাপন করতে পারেন, তাহলে জিনিসগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে। কেন বলছি, দেখেন আমার এই ক্লাসগুলোতে দেখেন, মুক্তিযুদ্ধের 7 জন বীরশ্রেষ্ঠ থেকে একটা মাস্ট প্রশ্ন হবে, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এইখান থেকে 8টা প্রশ্ন হবে। যে 8টা প্রশ্ন আপনার আগের কনফিউশন ছিল, এরকম প্রশ্ন আপনি পেরে যাবেন, যেহেতু আপনি এটার এই অংশ রিভিশন দিয়ে গেছেন। এখান থেকে 8টা প্রশ্ন, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্যের এই প্রশ্নগুলো, কারণ এগুলা সবচেয়ে বেশি কনফিউশন হয়ে যাবেন আপনি বাংলা সাহিত্যে। যখন আপনি রিসেন্টলি পড়ে যাবেন, ইনস্ট্যান্ট পড়ে যাবেন, সেই জিনিসগুলো আপনার মানে ক্লিক করবে মাথায়। এবং বাংলা ব্যাকরণ রিসেন্টলি পড়বেন, সেটাও পারবেন। বা ইংরেজি সাহিত্য, শরীফ স্যারের বই, বিশেষ করে ইয়ার কোয়েশ্চেন এবং হচ্ছে কি শরীফ স্যারের টোটাল বইটা, এই জিনিসটা একটু পড়ে যাবেন। আর জব সলিউশন নোট কথা যদি রেডি করেন, এটা পড়বেন। আর যদি না পারেন, BCS ইয়ার কোয়েশ্চেনটা প্লিজ 35 থেকে 44 একটু ইয়ার কোয়েশ্চেন একটু টানা একবার রিডিং পড়ে যাবেন। আর এই তো, বাকি কথা তো সব বললাম। সো আপনাদের উদ্দেশ্যে বলছি, ভয় পাবেন না, ইনশাল্লাহ। এতদিন পড়াশোনা করেছেন, কষ্ট করেছেন, পরীক্ষা অবশ্যই টিকবেন। এই জিনিসগুলো করে যান, আপনার কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যাবেন, এবং এই জিনিসগুলো করলে আপনার আত্মবিশ্বাস 100% ফুলফিল হবে। এখানে বাংলাদেশ বিষয়বলী, আন্তর্জাতিক বিষয়বলী, বিজ্ঞান, ভূগোল, এই যে হাবিজাবি, এগুলো কেন পড়তে বলতেছি না, কারণ আপনি মাথা পাগল হয়ে আপনি লাস্ট 3 দিন আপনি ওইসব কথা বাদ দেন। বাংলাদেশ বিষয়বলী যেগুলো পারতেছেন আপনি এগুলো পারবেন, আন্তর্জাতিক বিষয়বলী যেগুলো পারতেছেন এগুলো পারবেন, হ্যাঁ। যেগুলো পারবেন না সেগুলো এখন আর সুযোগ নেই, যা পারবেন সেগুলো এমনিতে পারবেন। কিন্তু এই বিষয়গুলোতে একটু কনফিউশন হয়ে যায়, আপনি পারতেন এখন ভুলে যাচ্ছেন। এই জন্য রিসেন্টলি এই 2-3 দিনে এই জিনিসগুলা পরে আপনি পরীক্ষার হলে যাবেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই মিনিমাম যেই নাম্বার আপনি পেতেন সেই নাম্বার থেকে কম হলেও
10টা নাম্বার অবশ্যই যোগ হবে, তবে আমি এনশিওর করে বলতে পারি মিনিমাম আপনার 15টা নাম্বার যোগ হবে ইনশাল্লাহ। সো আপনারা এই টপিকগুলো, এই ভিডিওগুলো দেখবেন। এই ভিডিওগুলোর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিব, অথবা কমেন্ট বক্সে আমি ইউটিউব আমার এই ভিডিওর নিচে চ্যানেল লিঙ্কে আমি ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব। সো আপনাদের নেক্সটে আপনাদের জন্য আরেকটা ভিডিও আমি দিব। সেই ভিডিওটা হচ্ছে কি, পরীক্ষার হলে আপনি কয়টা দাগাবেন, কি করবেন, ওই শেষ 2 ঘন্টা আপনার করণীয় কি, আগের রাতে কি করবেন, ওই সময়ে এই সময়টাতে কি করবেন, প্রশ্ন কেমন হলে কি হবে, কিভাবে দাগাবেন, কি কি ভুল হয় পরীক্ষার হলে এবং কি করণীয় না করণীয়, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো আজকে আর কথা বাড়াবো না। আপনাদের একজন সুপরামর্শক হিসেবে আমার এই বাস্তব অভিজ্ঞতা থেকে এই ভিডিওটা তৈরি করা। কারো কাছ থেকে আমি ধার নিয়ে কেউ বলেছে আমাকে শিখেছি, ব্যাপারটা এরকম না। নিজে হেঁটেছে এই রাস্তায়, অনেকবার ব্যর্থ হয়েছে, অনেকবার সফল হয়েছে। এই সবগুলা সফলতা এবং ব্যর্থতার মাঝখানে যদি প্রিলি পাস করে আনতে পারেন, আপনার সফলতার গল্প একদিন সফলতার গল্প আমার নামটা হয়তো উঠে আসবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ওকে।